প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সবার জন্য শুভকামনা। যিনি আমার গেস্ট আছেন তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। প্রথমে একটু নামটা বলতে হবে। যে আমার নাম এস এম ফজলুল হক। এস এম ফজলুল হক, ডাকনাম ফজলুল? জি, নাম ফজলু, ফজলু ভাই বলে সম্বোধন করে। ফজলু ভাই। জি। বয়স কত? বয়স রানিং 63। 63, মাশাআল্লাহ। আপনি এই বয়সেও যথেষ্ট ফিট আছেন, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। এবং চারপাশে আসলে যে অবস্থা, তাতে আসলে যারা একটু বয়স্ক তাদের জন্য আমাদের টেনশনটা একটু বেশি। তো জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা পটুয়াখালী। পটুয়াখালীতে? জি। আচ্ছা। আমার ছোট্ট একটা বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। জি। ওই বাড়িতে একটাই ঘর ছিল শুধু আমাদের। আচ্ছা, বাবা কি করতেন? আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, সব কাজেই করতেন তিনি। আচ্ছা আচ্ছা। বেঁচে থাকার জন্য মানে যতটুকু যেভাবে পরিশ্রম করা দরকার। জি, পরিশ্রমী। আমার বাবা একজন পরিশ্রমী মানুষ ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি বড়? না, আমি সেকেন্ড, মেজো। বলেন। আমরা এই 3 ভাই বোন সংসারে ছিলাম। আমার মা মারা গেছে খুব ছোট্ট বয়সে। মা যখন মারা যায় তখন মায়ের 2টি যমজ সন্তান প্রসব করেছিলেন এবং মৃত। তখন তো গ্রামে কোনো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। আমার পাশের বাড়ির 2 বুড়ি ছিল, তাদেরকে বউ ডাকতাম, গ্রাম বাংলার ভাষায় বুয়া। তারা এসে মায়ের নার ওই কাশি দিয়া, যেটা ধান কাটার কাশি দিয়ে কাটছে, কিন্তু এটা বের হয় নাই। তারপরে বের করার জন্য মাকে চুনের পানি খাওয়ানো হয়েছে। তো চুনের পানি যখন খাওয়ানো হয়েছে, আমার মনে আছে সব পেট ফুলে উঠছে। পেট ফুলে মা মারা গেছে। মানে ওই যে বাচ্চা প্রসব করতে গিয়ে যেটা হতো, ওই ঘটনাতেই আসলে মারা গেছে না? আমার মনে আছে। তারপর আমার ওই মাকে গোসল দিতে আছে, আমি দাঁড়িয়ে বর্ষার দিন ওই চীনা জোক লাফাই চলে পেয়ারা গাছের নিচে কোপায়। মা মারা গেছে। আমার কোনো এতই ছোট ছিলেন? এতই ছিল, আমার কোনো শক্তি নেই। তারপরে কিছু শুকনার দিন যখন আসলো, তখন বাবা আমাদের পাশের বাড়ি চৌকিদার বাড়ি, একই বাড়ির অংশ, চৌকিদার বাড়ি। ওখানে একটা মক্তব ছিল। আচ্ছা। আগের দিনে তো মক্তবে লেখাপড়া হয়তো, মক্তব ছিল। তো মক্তবের হুজুরের নাম হইল মালিক হুজুর, মালিক মেসাব বলে ডাকতাম। আচ্ছা আচ্ছা। তা মালিক মেসাবের কাছে নিয়ে আমাকে আমার বাবা দিয়েছে। আচ্ছা। আমার লেখাপড়া ওইখান থেকে শুরু হয়। আমি ওই বড় বাড়ি তো সবাই সাথে থাকি। কালাম করে একজন আমার বন্ধু ছিল, ভাই সম্পর্কে, ওদের সাথে ঘুরতাম আর ওর বাসায় যে ওর সাথে খাইতাম। আচ্ছা। কখনো খাওয়ার জন্য ঘরের দরজার সামনে বসে থাকতাম, বুঝতাম না, বসতাম, তার ডেকে নিয়ে খাওয়াইত। মা না থাকলে যা হয়, ওখানে ঘুরা, যে ডাকে তার ডাকে খাই, না ডাকলে না খাই। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মা নাই যার ভাও নাই তার। ছন্ন সারা জীবন। তা বাবা আমাকে মায়ের অভাব অনেকটা চেষ্টা করছে, কিন্তু তার তো জীবন জীবিকার জন্য কাজ করতে হয়েছে, সবটা তো আর পারে নাই। যখন আমার ওখানে পড়াশোনায় আমি নাম করে ফেললাম, আমার মনে আছে আমাকে তাল পাতায় লিখতে দেওয়া হয়েছিল টনি দিয়ে। যখন আমি সুরাকরাত শিখে ফেলছি, নামাজ পড়ার মতো যখন আমার সব হয়ে গেছে, তখন আমাকে ওই লিখতে দেওয়া হইল টনি দিয়ে তাল পাতায় হাত ঘুরানোর জন্য, তখনকার দিনে। তা আমি হাত ঘুরে, আমি একদিন ওই তাল পাতায় হাত ঘুরে বাবারে বললাম, বাবা আমি আর তাল পাতায় লিখবো না, আমাকে সিলেট এনে দাও। তার বাবা আমাকে একটা সিলেট এনে দিয়েছে। তা আমি একদিনে স্বরে একদিনে লিখে ফেলছি, মুখস্থ করে ফেলছি। দ্বিতীয় দিনে ক খ। বাহ, মেধাবী ছিলেন। হ্যাঁ, দ্বিতীয় দিনে ক খ ছিল। পরে বানান ফলা শুরু হইল। বানান ফলার সময় রসাউ আর দীর্ঘাউ, এখানে গিয়ে আমার বারবার ভুলে যাই।
তারপর ওই মেসাব একটা রাগ দিছে, এই রস্য দীর্ঘ দুটো তো দু ধরনের, তুমি করে ফেল, তা মনে রইল। তারপর অনেক পরীক্ষা দিলাম কিসে, ওই যে মসজিদ ছিল, মসজিদে বসে আমাদের দুজন আসছিলাম, দুজন ছেলে আর দুজন মেয়ে, মেয়েদের আলাদা দিল, আমাদের দুজনকে মসজিদে দিল। তো মসজিদে পরীক্ষা দিই, হুজুরে বলে লেখো টোনাটুনির গল্প লেখো, লেখলাম টোনাটুনির গল্প। তারপর ওই ওই নজরুল ইসলামের কবিতা বোর হলো দূর হলো লেখো, লিখলাম। এইসব লেখে তারপর এই পরীক্ষা শেষ হলো। তারপর পরীক্ষায় আমি ফার্স্ট হলাম। বাহ। ফার্স্ট হওয়ার পরে আমার ওই বন্ধুটি কাঁদতে আসে, এই তুই কাঁদিস না, আমার ফার্স্টটা তোরে দিয়ে দিলাম। এইটা আমার মনে পড়ে। আচ্ছা। আর ওই মক্তবে গজল, আমি আমার দিয়া গজল গাওয়াইতো। হ্যাঁ, তারপর ওই যে সৎকিয়া, 2 1 2 2 2 এইরকম মানে ই দিয়ে পড়তাম, সুর দিয়া, খুব মজা লাগতো এবং সবাই এরকম পড়তো। তারপরে ওখানে পরীক্ষা দিয়ে 2য় শ্রেণীতে ভর্তি হব, ক্লাস 2-তে। এটা কিন্তু আমার বাবাই কিন্তু আমার নিয়ে দেয়নি ভর্তি হইতে। আমি ইচ্ছা করি, আমার ওই বন্ধুটার আমি ইচ্ছা করিয়া, পাশে আমাদের একটা স্কুল ছিল, ওই স্কুলটায় যেতে 3টা খাল পার হয়ে তারপর যেতে হয়, একটা বড় 2টো ছোট। আমার বাড়ির পাশে যেটা, এটা হইল সবচেয়ে বড়। আচ্ছা। এই 3টা খাল পার হয়ে ওই প্রাইমারিতে যেতে হয়। আচ্ছা। আমরা দুজনে গিয়ে এই শুকনার দিনে যাই ভর্তি হলাম। আচ্ছা। 2য় শ্রেণীতে তখন আমি যখন, আমার মা তো আগে মারা গেলেন, 2য় শ্রেণীতে ভর্তি হওয়া, 2য় শ্রেণী দেখলাম আমার পরিবারে মোটামুটি খাওন দাওন টাকা, আমাদের অভাবটা তখন অনুভব করিনি আমি। 3য় শ্রেণীতে যখন উঠলাম তখন অভাব অনুভূত হইতে লাগলো। বাবা যে ব্যবসা বাণিজ্য করতো, বাবা বাড়িতে বসে আমাদের অঘ্রাণ পৌষ মাসে বাবা এই জিলাপি বাজতো, মোয়া বানাইতো, রাত্রেবেলা সন্ধ্যার পরে অনেক লোক আসতো ধান নিয়ে, যেন 1 সের, তখন তো সের, 1 সের মোয়া 5 সের ধান, 1 সের জিলাপি 5 সের ধান, তো অনেক ব্যবসা, ওই ধান দিয়ে ব্যবসা করতো। হ্যাঁ। তারপর দেখতাম যে এই শেষে পৌষ মাঘে দেখতাম বিরা মোড়া ভরা ধান, অনেক ধান, এই দেয়া জায়গা জমি রাখছে, হালচাল ছিল। কিন্তু আমার মায়ের এই মৃত্যুতে 2 বছর এই ব্যবসাটা বাবা চালাইতে পারছে, আর পারে নাই। কেন এটার জন্য সাহায্যকারী দরকার ছিল, কিন্তু অন্য কেউ, আমার বাবাকে কেউ সাহায্য করতে পারে নাই। 3য় শ্রেণীতে অভাব অনুভব করতে লাগলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওখানে মার্চ মাস যখন আইছে তখন তো 3 মাসের বেতন এই সে সব কিছু দাবি করতে আছে আমার কাছে। তার চেহারাটা তো সুন্দর টুন্দর, আব্বা একটা আমাকে ক্যারোলিন শার্ট কিনিয়ে দিয়েছিল। ওই সময় ক্যারোলিন শার্ট খুব দামি শার্ট ছিল, হাফ শার্ট কিনে। তারপরে আমার যে ক্লাস টিচার ছিল একটু চড়া মেজাজের ছিল। আচ্ছা। সে বললো, এত সুন্দর শার্ট গায়ে দিয়ে এইটারও স্কুলের টাকা দিতে হয় না? হ্যাঁ, তোমার বাবারে যে বলো কি শুরু করছে। আমি বললাম, বাবারে এই শুনাইয়া আমি লেখাপড়া করব না, হবে না। আমি বলি না যে আমার অবস্থা কি, বলি না, আমি বাইরে কি করি, আমি কি করবো চিন্তা করতেছি। আমি বললাম, বাড়ি থেকে গেলাম, বাবা তো আর টাকা দিতে পারে না। আমি বাড়ি থেকে ভোর রাত্রে রওনা দিলাম, বরিশাল আসবো, টাকা পয়সা জোগাড় করে স্কুলে আসতে হবে। তা আমার বাড়ি থেকে ধরেন এখন বরিশাল গাড়িতে গেলে, এখন আমার বাড়িতে গেলে 7 ঘন্টা লাগে, না 2.5 ঘন্টা লাগে আমার বাড়িতে এখন গাড়িতে। সেই রাস্তা আমি ভোর রাত্রে হাঁটা দিয়া, যখন দুপুর হয়েছে তখন একটা নদী পার হয়েছি, নদীর পার হইয়া আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, কিচ্ছু পাই। তারপর কাঁচা কলা আমি খেয়েছি। সেখান থেকে হেঁটে এসে বরিশাল সাহেবের হাট করি একটা বাজার আছে, সেখানে তার আগে একটা প্রতাপপুর হাই স্কুল আছে, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আমি সন্ধ্যায় ওই স্কুলে ঘুমাইলাম। তো তাই দারোয়ানে ধরছে, তুমি এখানে করতে কাটছো? আমি যে এই আমি বরিশাল যাব। তারপর
আমার পকেটে 8 আনা পয়সা ছিল, আমি 2 আনা দিয়ে মুড়ি খেয়েছি। খেয়ে ওই স্কুলে ওখানে ঘুমিয়ে বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়ছে। বেঞ্চে ঘুমিয়ে থেকে সকালে উঠে আমি প্রতাপপুর থেকে আসছি সাহেবেরহাট কাউয়ারচর নাম করা এখন বরিশালে। সাহেবেরহাট এসে লঞ্চে উঠলাম 25, তখন 4 আনা ভাড়া দিয়ে বরিশাল আসলাম। বরিশাল এসে আমি ঘুরতে আসি। তবে একদিন যে কী করবো, আমি বলে আমি বাসায় কাজ করবো, থাকবো। তারপর বরিশালে 3 জন নাম করার লোক, হাতেম আলী, সৈয়দ আলী, ইমান আলী, 3 আলীর বরিশাল, খুব পয়সাপাতির নাম করা লোক। তার ইমান আলী ওই লঞ্চ ঘাটের সাথে তার বাসায় আমার নিয়ে গেল, নিয়ে ওই বুড়ুর পরিচর্যা করতে আমারে দিল, ওই কাপড় টাপড় ধোয়া, মাথার একটু চুল হয়েছে, কয়েকদিন থাকি। তাদের কুকুর ছিল, কুকুরের খাবার। একদিন আমারে তারা খাবার দিল কুকুরের ঘরে। তখন আমাকে কুকুর ঘরে যখন খাবার দিল, আমার মনটা বিষিয়ে গেল। আমি একটা মানুষ কাজ করি, তাদের আমি না বলে ওই বাসা থেকে বাইরে গেছি। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। আমি আর খাবার খেলাম না, ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন ওই উদ্দেশ্যহীন হাঁটতে আছি, তাই একজন লাগে আবার কথা হইলো। সে বললো কি এই আমি কি কাজ করবো। তারপরে এর মধ্যে ওইখানে একটা গার্লস স্কুলের টিচারের লাগে দেখা হইলো। সে তার বাসায় নিয়ে গেল আমাকে। বাসায় নিয়ে তার গরু রাখি, আর রাত্রে আমার বই দিল পড়তে। তবে ইংলিশ বই ছিল, ওই ইংলিশ বইটা আমাকে পড়তে দিয়েছে, বার্ডস ইন বাংলাদেশ। তা আমি ওইটা একদম গড়গড়ে পড়ে ফেলছি। তখন সে বললে, মেধাবী ছেলে, তোমার পড়াশোনার আমি দায়িত্ব নেবো, রাত্রে এখানে পড়বা, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। তবে কয়েকদিন থাকার পরে ওই বাসায় এক বুড়ি ছিল, বুড়ি খুব অত্যাচার করতো এই। তারপর ওখান থেকে রাত্রেবেলা আবার একদিন ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমি গেলাম খুলনা, ওখান থেকে লঞ্চে খুলনা গেলাম। খুলনা দিয়ে একদিন থেকে আমি গেলাম ওখানে ওই যে খুলনা যে এখন ওই বন্দর, ওই চালনা বন্দর, ওখান থেকে স্টিমারে উঠে আমি ডাইরেক্ট ঢাকা চলে আসছি। ঢাকা এসে আমি ঢাকা যে হোটেল, বর্তমানে ঢাকা হোটেল যেটা, ওই ছুরিটোলা মসজিদ, ওই নিচে একজন পরিব্যস্ত দাড়িওয়ালা লোক, খুব সুন্দর বাড়ি, বরিশাল। আমাকে জিজ্ঞাসা, তুমি কোথাতে আসছো? বরিশাল। তুমি কি করো? আমি কাজ করবো। আমি একটা হোটেল দেবো নতুন, তুমি এই হোটেলে কাজ করবা, রাজি আছো? রাজি আছি। এগুলো তার বাসায় নিয়ে গেছে। তারপর ওই হোটেলটা দিয়েছে ওখানে, ওই ছুরিটোলা মসজিদের পাশে হোটেল দিয়েছে নবাবপুরে। ওই হোটেলে আমি কাজ শুরু করি মেসিয়ার হিসাবে। তো কয়েকদিন কাজ করার পরে আমার সততা দেখে সে আমারে দিল, ক্যাশে বসতে দিল। আচ্ছা। তারপর এরকম 2-3 মাস 3 মাস যাওয়ার পরে আমি বললাম যে আমি তো লেখাপড়া করছি, আমি স্কুলে পড়ি, আমি চলে যাবো, আমারে কিছু টাকা দেন। বলছে, লেখাপড়া করিয়া কি হবা, তুমি এখানে থাকো, তুমি হোটেলের মালিক হয়ে যাবে একদিন। তাই বলছি, না আমি লেখাপড়া করবো। তাই ওনার কাছ থেকে আমি 350 টাকা দিয়েছি। ওই টাকা নিয়ে আমি আবার স্টিমারে চড়ে আমি বরিশালে আসছি। বরিশাল থেকে পটুয়াখালী আসছি। পটুয়াখালী এসে ছাত্রবন্ধু লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিতে গেলাম। আমি বলছি যে আপনি আমার একটু আপনার লাইব্রেরিতে কাজ দেন, কাজ দিলে আমি কাজ করে আমার 6-এর 1 সেট বই নেবো, আমার বই নিয়ে আমি পড়ি। কয় আমার সব বলার পরে বলে, না তোমার এডি লাগবে না, তুমি বই নিয়ে যাও। বই আমি না, আমি কাজ করব। তা আমি 7 দিন কাজ করছি, আর বইটাই সব বাইরে দিয়েছে। আমি বই নিয়ে ওই রকম নিয়ে আমি একদম সোজা স্কুলে চলে আসছি। স্কুলে একদম ক্লাসে ঢুকে গেছি। স্যার দিয়ে, তুমি কোথায় গেলে? পিছনে সব কিছু বললাম। বলার পর আমার হেডমাস্টারের সামনে নিয়ে গেল। হেডমাস্টার শুনে, আজকে তুমি আজ থেকে আমার এই জায়গায় থাকবা, আর তোমার স্কুল ফ্রি। তারপর আমার ক্লাসের বন্ধু ছিল ফজলুর রহমান। বাবা কি করতেছে? বড় ভাই কি করতেছে? বড় ভাই মানুষের কাজ করে। তখন বাবা তো তখন বয়স্ক হয়ে গেছে, ঘরে কাজ টাজ করে টুকটাক খায়। কোনো খোঁজ খবর নাই, মানে কে কোথায় কোন দিকে গেল না গেল, মা না থাকলে যা হয়। তারপরে আমি ওই হেডমাস্টার ওখানে থাকতে দিল। ওখানে আমার এক বন্ধুও থাকতো, একটা কমিটি সেন্টার ছিল, বন্ধুর ভাই ছিল মেট্রিক পরীক্ষার্থী। তাদের ভাত আসতো 2 জনের, হেডমাস্টারের ভাত আসতো। এই 3 জনের ভাত থেকে আমার ভাত সংগ্রহ করা হতো, অল্প অল্প। হ্যাঁ, তারপর ওই ভাত খেয়েছি আমি। তারপর 6-এ আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম। ওর মধ্যে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম।
হ্যাঁ, তখন সবাই আমার করল। এর ভিতরে আমার বাড়ি থেকে নিউজ খবর আসলো যে তোমার বাবা খুব অসুস্থ, তোমার দেখতে যাইতে বলছে। কারণ আমার বাড়ির একটা ছেলে ছিল 9-এ পড়তো, ও খবর। তা আমি বুঝে গেছি আমার বাবা নাই। তা আমি যখন বাড়ির দিকে যাইতে আসি, দক্ষিণ দিকে আমাদের বাড়ি খোলা, দেই টুপি মাথায় দিয়ে অনেক লোক, তখন আমি বুঝে ফেলছি আমার বাবা নেই। তা বাবারে গোসল করার খবর টবর দিয়ে। কোন ক্লাসে পড়েন আপনি তখন? আমি তো 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। এই গল্পটা এমন একটা জায়গায় গিয়ে থামবে যেটা অনেক কিছুই আমাদেরকে দিবে, শুধু এতটুকুই বলবো। তারপর তা বাবারে তো কবর দিয়ে আমার বন্ধু ছোট তখন, আমার ফুপু আসিল, শুধু ফুপু নিয়ে গেছে, আমার কোনো খবর নাই কিছু। আমি তখন মনে করলাম দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি এখন বাধা বন্ধনহীন। আমি যখন 6-এ পড়ি তখন আমি ভাবছি আমি মেট্রিক পাস করে চাকরি করবো আর বাবারে খাওয়াবো। কিন্তু যখন বাবাই মারা গেল, বাবা যখন মারা গেল, তখন আমি মনে করলাম কি দুনিয়ায় আমার এখন কিছু নেই, আমি একটা উড়ান্ত পাখি। এই হলো মানে যে যেভাবে আমার লেখাপড়া করতে হবে। তার স্কুলে যখন ফিরে আসছি, হেডমাস্টার জিজ্ঞাসা কি সে এইসে, আমি স্যার বাবা তো আমার ভাত খাইতে খুঁজছিল, আমি তো বাবারে দেখতে পাইনি। তুই আমার বলতি। আমি স্যার আমি তো ছিলাম না, আমি তো স্কুলে ছিলাম। 7-এ গেলাম। 7-এ থাকা অবস্থায় 7-এ তো শুরু হয়ে গেল 69 ইয়ার আন্দোলন শুরু হয়ে গেল। তখন অসহযোগ আন্দোলন। আমি ওই অসহযোগ আন্দোলনে ঢুকে গেলাম। ঢুকে স্কুলের 2টা স্কুলের ছাত্র মিলে গিয়া করলাম, খাজনা বন্ধ করতে নামলাম। কত সালের গল্প এটা? এটা 69। 69, আচ্ছা। 7-এ পড়ি। তারপর অসহযোগ আন্দোলন চলে তখন। তা আমি যাই তহসিল অফিস ফিরেই ভাঙলাম, ভাই আমার খাজনা উঠায় কেন, এই জন্য বন্ধ খাজনা। আইব খানের ছবি ভাঙলাম, ভেঙলাম। এরকম গেলাম নিজের, এটা হলো নিজেদের আশেপাশে। তারপর আর এক থানায় চলে গেলাম, চরফ্যাশনে আঞ্জুরহাটে হাইস্কুল। এই আঞ্জুরহাটে তহসিলদারে খাজনা উঠাইছে, তারে বসাইলাম, মাপ চাইলাম। যেই মাপ চাইছে আমি বলছি কিসের মাপ? তাই একজন লোক উঠে কবদালি মিদ্দা আমার চাচার সম্পর্ক দিছে বাড়ি লাঠি, আর মারামারি লেগে গেল। তারপর তার এনে স্কেচ করিয়ে নিয়ে গেল। তারপর তহসিল অফিসে যাইয়া বন্দুক দিয়ে গুলি করছে। মনে হয়েছে কি গুলিটা আমার কানের পাশ দিয়ে ভোঁক নিয়ে গেছে গা। তারপর সবাই ও তহসিলে জ্বালাই চাইল, আমি জ্বালাই দিলাম না। কি জন্য? এখানে আমাদের সম্পদ, মানুষের সম্পদ। এরপরে তো 70 সনে যে বন্যা হলো, 70-এর বন্যায় আমাদের বইপত্র সব ভাষায় লেগে গেল। আমার সামনে দিয়ে বই নিয়ে গেছে, ভাইসা গেছে, সব নিয়ে গেছে, জামা কাপড় যা আছে। ওই বন্যাটা একটা কঠিন দৃশ্য দেখছি। মানুষ সামনে, চোখের সামনে মানুষ মারা গেছে। অনেক মানুষের আমরা হেল্প করি, ওই বিল্ডিংয়ে উঠেছি। সকালবেলা উঠে দেই খালি লাশ, গাছে, মাদার গাছে মহিলারা চুল পেঁচিয়ে আছে, পুকুরের মধ্যে। কি দৃশ্য! আমি বোবো হয়ে গেছি। আমি একদিন আমার কেউ খাওয়াইতে পারে নাই, তারপর নারকেল ভাঙ্গিয়া তারপর খাওয়াইছে। তারপর চিন্তা করি আমরা ঘুরিয়া দেই লাশ সৎকার করে, কিন্তু কোনো সরকারি কোনো ছিল না, বাস্তব দৃশ্য। কোনো সরকার ছিল, কেউ ছিল না মানুষ সৎকার করে, এটা দেখছি। তারপর এইটা অটো প্রমোশন হয়ে গেল, ওই যা বইপত্র নিয়ে গেল আর পরীক্ষা, এইটা অটো প্রমোশন। 9-এ ভর্তি হলো। 9-এ যখন উঠলাম তখন তো ক্লাস শুরু হইলো, যত ভালো ছাত্র হিসাবে নাম হইল। এখন যথারীতি স্কুলে পড়াশোনা করি। ও 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু ভাষণ দিল 7ই মার্চ। ওই ভাষণে তো দীক্ষিত হইলাম। দীক্ষিত করলাম কি, আমার নেতৃত্বে স্কুল বন্ধ করব। তারপর আমাদের এই অর্থনীতির টিচার ছিল শিয়ার স্যারে পড়াইতে আছে যোগ উপযোগ। আমি বললাম স্যার দালাল উপদল যেমন, যোগ উপযোগ তেমন। কয় ফজলু তুমি একটা ভালো ছাত্র, তোমার দিয়ে স্কুলের নাম, তুমি এই কথা বললা, তুমি লেখাপড়া করো, দেশ স্বাধীন হইব, তুমিও স্বাধীন হওয়া। আমি বলছি না, দেশ স্বাধীন হইলে পড়াশোনা হইবে, আর আগে না, স্কুল বন্ধ। জয় বাংলা স্লোগান দিয়ে আমি 9ম শ্রেণীর ছাত্র নামিয়ে গেলাম, সব নামিয়ে গেল। নেমে গিয়া এক্স মিলিটারি ছিল কমান্ডার বারেক মায়ের নেতৃত্বে ট্রেনিং শুরু করলাম, বাঁশের লাঠি দিয়া, তারপর আবার ওই ঘাগরা মাথায় দিয়া গেরিলা ট্রেনিং। তারপর এই চললো। তারপর তো এক পর্যায়ে
তো সব বন্ধ হয়ে যখন আর্মি টার্মি আসলো, তা আমরা তো বিভিন্নভাবে থাকি এক পর্যায়ে এসে ক্যাম্প হইল, মুক্তিবাহিনী ক্যাম্প, এই তো জুন জুলাইয়ের দিকে ক্যাম্পে যাতায়াত শুরু করলাম। তো একটা গ্রুপ হইলো, গ্রুপের নেতৃত্বে তারপর যাতায়াত শুরু করলাম। আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় খবরটা নেওয়া, ছোটো মানুষ। তবে আমাকে দিয়ে ধর নভেম্বর মাস, রোজা তখন, তারপর এক রাজাকার পালাই আছে আমাদের স্কুলের এই পাশে, মাতবার বাড়ি, তুমি খোঁজ নিয়ে যদি আমি খোঁজ নিয়ে আইলে বললাম হ্যাঁ ঠিক আছে, যদি ঠিক না হয় তো তোমারে কিন্তু মেরে ফেলবো। আমি বলি না ঠিক আছে। তারপরে গেলাম, যাইয়া দরজার খোলে না। তারপর আমার দুলা ভাই ছিল পাশের বাসায়, না ডাক দিছি, তখন তারাবি পড়তে আছে সবাই। তারপরে সবাই কী হয়েছে, দুলাভাই অমুক হয়েছে, দুলাল রাজাকার পালাই হয়েছে, ওর ঘরেতে বের করে দেন, নাহলে ঘর জ্বালাই দেবো, মুক্তিযুদ্ধরা আসছে। তারপর উনি আইসা বাইর করে দিল, বাইর করে বাজারের মধ্যে গেলাম আঞ্জুরহাটা। এখন সবাই আইসা আরে আমাদের ফজলু মুক্তিযুদ্ধ গেছে, এই জানলো, এর আগে জানতো না। হ্যাঁ, তারপর ওইখানে জানার পর যে বাড়িতে আমি থাকতাম ওই খাওয়ার বাড়িটা আমি হারাইলাম এই অপরাধে। আমি ক্যাম্পে বললাম, ক্যাম্প বলে যে তুমি আবার গাও, যদি তোমাকে কিছু বলে তাহলে বাড়িটা জ্বালাই দিয়ে আসবো। বাড়িতে লোক হইলে 100-12-13 খান ঘর, একটা লোকই শুধু এন্টি, আর সবাই এলো পক্ষে, তাহলে আমি বলবো কেন? তা আমি আর বললে ওখান থেকে আমি চলে আসছি আমার অরিজিনাল থানা বাউফলে আসিয়া পঞ্চবল্লী বাহিনী ছিল, তাদের লাগে যোগ দিয়েছি। তারপর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর কালাইয়া হাই স্কুলে ভর্তি হলাম আমি, আমার নিজের থানায় কালাইয়া হাই স্কুল ভর্তি হয়ে সেখানে এত অটো প্রমোশন, আবার অটো প্রমোশন, ভর্তি হয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে সেখান থেকে ঢাকায় চলে আসছি আমার এক বন্ধুর সাথে। ঢাকায় চলে আসা ওরে বলি আমি কী তা আমি একটা বাসায় কাজ নিছি, মানে ফরাজি বাড়ি, এটা হইলো আপনার হইলে মিরপুরে ফরাজি বাড়ি আর কি নিয়েছি, কাজ নিয়েছি। কয়েকদিন কাজ টাজ করে আমি যে মেট্রিক পরীক্ষা দিয়ে কথা আর বলিনি, কাজ করি এর মধ্যে রেজাল্ট হয়েছে, আমি সেকেন্ড ডিভিশন পাইছি, পাস করছি। তারপর চলে গেছি, গিয়া আবার ওই কলেজে বাউফল কলেজে ভর্তি হয়েছি 74-এ। এইটা ভর্তি আর লজিং পাই না, 74 অভাব, মানুষের লজিং নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তারপরে কি করছি, ওখান থেকে আমার গ্রাম, আমার ইউনিয়নে মেয়া বাড়ি ছিল, তাদের বাড়ি থেকে দৈনিক 7 মাইল দূরে হইল কলেজ। তা কলেজ এই 7 আর 7 14 মাইল, এই 14 মাইল ডেলি খরচ করি, আসা যাওয়া করি। কি দিয়ে আসা যাওয়া করতেন? হেঁটে 14 মাইল হেঁটে। আমার একটা গায়ে ক্যারোলিন ট্যাক্টন শার্ট ছিল, একদম কালো হয়ে গেছি দাগ পরে। তারপর আবার ভর্তি হয়েছি সায়েন্সে, মেট্রিক পাস করছি আর্টসে, ইন্টারমিডিয়েট সায়েন্সে, বোকামি করছি। তারপর 74-এ লজিং পাই না, থাকতে পারি না, জায়গা নাই। তারপর 1 বছর এরকম দূরে আসলাম। সেকেন্ড ইয়ারে এসে কলেজের পাশে আমি যে বাড়িতে থাকতাম, আমার চাচা একটা নিছে রাইস মিল, ওই রাইস মিলে আইয়া সেকেন্ড ইয়ারে উঠলাম, মানে 75 দেয় পরীক্ষা দেবো। এর মধ্যে তো দেন 75-এ 15ই আগস্ট, 15 বঙ্গবন্ধু হত্যার পরে আমি তখন ছাত্রলীগের থানার সদস্য, তার কলম খাওয়া ছিল সভাপতি। সকালবেলা যাই আরে কইলাম, কলমদা বঙ্গবন্ধুর তো মেরে ফেলছে। হ্যাঁ তুই কী কাজ? হ্যাঁ আমি কেন ওটা রেডিও সাইড, তো রেডিও সাইড তাই শোনে। এখন আমরা 2 দিন 3 দিন 4 দিন রইলাম, সবাই দেয় চেষ্টা করি কী করবো কিছু করে। পরে ওসি ডাইকে নিয়ে আমাদেরকে বলতে আছে আপনারা বাউফল থেকে সরে যান, আপনার সমস্যা আছে। তখন এই সভাপতির সাথে আমিও চলে গেলাম। আমি চলে গিয়ে আমি গেলাম আপনার রইল ভোলা, আমার মায়ের নানা বাড়ি। তখনও ইন্টার পাস হয়নি? না, হ্যাঁ, মায়ের নানা বাড়ি। যে আমার মামা আমার চেহারা দেখিয়া বলছে তোমার নাম কি? আমি বললাম তোর মায়ের নাম কি? তুমি সিদ্দিকার ছেলে, ঠিক আছে তুমি আসছো থাকো। তো মামা বড় ব্যবসায়ী ছিল, তারপর মামার বাসায় থাকি, খাই দেয়, হ্যাঁ ছেলে ফেলে পড়াই। এর ভিতরে 3রা নভেম্বর খালেদ মোশাররফ ক্ষমতা নিল, আমরা মিছিল করিয়ে ফেলাইলাম। মিছিল করে 7 তারিখে আবার খালেদ মোশাররফ নাই, মামা আমার করলো তুমি এখানে আমি থাকতে পারবো না, তোমার জন্য খুব সমস্যা, তুমি এতে চলে যাও। তা ওখান থেকে চলে গেলাম রাঙ্গাবালি। আমার যে ওই বড় ভাই, এই বড় ভাই রাঙ্গাবালিতে যে বাড়ি করছে, গলাচিপা, একদম বঙ্গোপসাগরের পারে কাছে, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের বাইস্তারদের সাথে মাছ ধরি, তাদেরকে পড়াই, বাড়ির পাশে ছেলেবেলে পড়াই, বই নিয়ে গেছি, বই পড়ি।
76, এই 76-এ তখন কি লেখাপড়া করতে হবে, আবার আসলাম বাউফলে। এসে আবার ঠিকঠাক করে আবার এখন লজিং থাকার জায়গা পাই না। থাকার ঘুরতে ঘুরতে আমার এক বন্ধু ছিল, ছাত্র ইউনিয়ন করতো, সে আমাকে তার বোনের বাসায় লজিং দিল। ওই বাসায় থেকে এই বাউফলে স্কুল করি, কলেজ করি, কলেজে পড়ি, হলে থাকতে শুরু করলাম। বন্ধু বান্ধব যারা পরিচিত ছিল তার সহযোগিতা করলো। তারপর আমি কাঁঠাল বাগানে একটা টিউশনি পেলাম আপনার 70 টাকায়। 70 টাকায়। তা ওই ইউনিভার্সিটি জরুরি কলে থাকি, আর ওখান দিয়ে ওই যে এখন কাঁটাবন মসজিদ, তখন তো ওখানে কাঁটাবন ছিল, ওখান থেকে হেঁটে এসে ওইখানে 70 টাকায় পড়াই, আর আমার একবেলা খাই। তো একবেলা খাওয়া দাওয়ার পরে এরপর আমি একটা টিউশনি পাইলাম 150 টাকায়, ভূতের গলি। 150 টাকা থেকে তারপর 250 টাকা, তারপরে 500 টাকা। তা এরকম করে আমি পরে 1500 টাকার টিউশনি পেলাম সোবাহানবাগে। তার একটু বলতে হয়, তখন আপনি কিসে পড়েন? তখন আমি এই অনার্সে ভর্তি হয়েছি আর কি, তখন এই অবস্থায়। তখন এই পড়াশোনা করি আর এই ঘুরে বেড়াই। কলা বাগানে একটা সবাই বক্তৃতা দিয়ে আমার পরিচয় হয়ে গেল। তখন আমি ফিরি, থাকা খাওয়ার জায়গা পেলাম ওই নেতাদের বাসায়। এখানে থাকি, জীবন শুরু হয়। তারপরে টিউশনি করি, পড়াশোনা করি, শ্রমিক সংগঠনে যোগ দেই শ্রমিকদের জন্য। কিন্তু আমাকে এক অ্যাডভোকেট ছিল, একতা পার্টি করতেন, উনি আমাকে, জাকির আহমেদ জাস্টিস ছিল, উনি ডেকে নিয়ে কি বলে, তুমি কি ফুল টাইম রাজনীতি? আমি জি। কলে মরে যাবা না খাইয়া, তুমি অ্যাডভোকেট হও। তা আমি এই লতে ভর্তি হলাম। কত সালে? এটা হইল লতে ভর্তি হইলাম আমি 83 সালে, 1983 সালে। জি। লতে ভর্তি হয়ে আমি ফার্স্ট পার্ট পাস করি। ফার্স্ট পার্ট পাস করার পরে 85 সনে আমি রাশিয়া চলে গেলাম, স্টাডি অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট অ্যান্ড অল গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, এইটার রূপে আমি রাশিয়া চলে গেছি। রাশিয়াতে 1 বছর থেকে আমি আবার চলে আসছি। চলে এসে আবার সেকেন্ড পার্ট পাস করে আমি 88-এ পাস করি। 89 আমি বার কাউন্সিল ক্রস করি, এবং 90-তে আমি ঢাকা বারের সদস্য হই। 1990 সনে ঢাকা বারের সদস্য হই। 27/1/90 সনে আমি ওখানে সদস্য হই। 94 সনে ঢাকা আইনজীবী সমিতির এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হই। তারপর 96 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমাকে এপিপি করে, ইস্টার্ন পাবলিক প্রসিকিউটর। তারপরে এইটা এবিপি কোথাকার? সেটা এই জসকোটে, ঢাকার জসকোটের। হ্যাঁ, ঢাকার জসকোট। তারপরে 97-এ এই বিষয় নিয়ে ওখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নাম আমি বলবো না, লাইফ ইন পলিটিক্যাল সিচুয়েশন। তারপর ওই তাদের সাথে মতবিরোধ হয় এই বারের নমিনেশন নিয়ে। আমি খুব পপুলার এখনো, আমি না, আপনি পপুলার সেটা বোঝা যায়। আমিও এখন আমি দাবি করি এখন আমি ঢাকা বারে পপুলার, এই বয়সেও যারা আছে তারা ফজলু ভাই করি তাই। তারপরে নমিনেশন ওই পদে আর আমারে দেয় না দেওয়ার পরে আমি চিন্তা করছি এরা আমাকে দেবে না, এখানে আমাকে নেতা দেবে না এরা। তারপর আমি করলাম কি, যে তার সাথে রাগ করিয়া নেন আপনার এপিপি গিরিও নেন, এখানে আমি প্র্যাকটিসও করবো না আর এপিপিও করবো না, আর এখানে নির্বাচন আমি গেলাম। 97 আমি হাইকোর্টে চলে আসি, জেদ করে আর কি। আচ্ছা, জেদ করে এই হাইকোর্টেই মানে সুপ্রিম কোর্ট? হ্যাঁ, এই সুপ্রিম কোর্টে আপনি আছেন 97 থেকে? হ্যাঁ, এখানে আসি, তখন মাঝে মাঝে ওখানে যেতাম। এখানে এসে আমি 2006 এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হই। হ্যাঁ, এক্সিকিউটিভ কমিটি। তখন ওই কমিটির সভাপতি হইল এটা এই বেশি আমিরুল ইসলাম, সেক্রেটারি বর্তমান লার্নেড অ্যাটর্নি জেনারেল। আচ্ছা আচ্ছা, আমি ওই কমিটির মেম্বার ছিলাম। আচ্ছা, 6-7 তত্ত্বাবধায়ক সরকারের পর। আপনি বর্তমানে কি পোস্টে আছেন? আমি বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পোস্টে আছি। ডেপুটি এখানকার দায়িত্বটা কি? মানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সাধারণ মানুষ অনেকেই জানেন না, যে কারণে জিজ্ঞেস করছি। এখানে দায়িত্ব হলো সরকার পক্ষে মামলা পরিচালনা করা। আচ্ছা আচ্ছা, যেটা বেসিক্যালি রাষ্ট্রের উকিল। লোয়ার কোর্টে যেটা পিপি,
হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল পুবি, আর অ্যাটর্নি জেনারেল হলো সারা বাংলাদেশের সে ও অ্যাটর্নি জেনারেল, এটা কনস্টিটিউশনাল পোস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে জীবনটা হচ্ছে একটা বহতা নদীর মতো। আপনি অনেক গুণী মানুষ, আপনি আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র, জীবনে অনেক কিছু দেখেছেন। 63 ইয়ার্সে আমি ধরা যায় আপনার 3 ভাগের 1 ভাগ বয়সে আছি, না 3 ভাগের 1 ভাগ নয়, মানে 3 ভাগের 2 ভাগ কাছাকাছি। তো মানে বলতে চাচ্ছি এই কথাটা যে আমি এত গল্প শুনেছি মানুষের, নিশ্চয়ই আপনি আমার কাজগুলো সম্পর্কে জানেন, সে কারণেই বলছি যে জীবনটা আসলে নদীর মতো। এটা কখনো জোয়ার থাকে, কখনো ভাটা থাকে, কখনো পানিটা শীতকালে মজে যায়, সেখানে গন্ধ হয়, তারপরে বর্ষাকাল আসে, আবার পানি, সেই পানিতে মাছ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন জ্ঞানী মানুষের কাছ থেকে শুনেছিলাম যে চেষ্টা করার নাম জীবন। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা হচ্ছে সারভাইভের জন্য, চেষ্টা হচ্ছে নিজেকে সমাজের মাঝে আলোকিত করার জন্য। তবে এক একজনের চেষ্টার স্টাইল এক এক রকমের হয়। মানে আপনার জীবনের সবচাইতে টার্নিং পয়েন্ট যেটা আমি যদি বলি, ক্লাস 6-এ পড়ুয়া অবস্থায় বাবা মা দুইজনকেই হারানো এবং মাথায় হাত রাখার মতো কেউ ছিল না। সেই জায়গা থেকে আপনি আজকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী, সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী, অ্যান্ড ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এই গল্পটা আমি আজকে এই কারণে তুলে ধরলাম যে যারা আজকে এখানে দেখছেন, দল ও মত নির্বিশেষে, কে কোন দল করে, কে কোন রাজনীতি করে, এটা বড় ফ্যাক্ট নয়। দ্যাট ইজ নট ম্যাটার। ফ্যাক্ট হচ্ছে হলো যে মানুষ হিসেবে আপনি কোথায় দাঁড়িয়েছেন, সেটাই হচ্ছে ফ্যাক্ট। এবং আমি মনে করি আজকে যে গল্পটা আমাদের এখানে জীবন গল্পে প্রচারিত হলো, সেটা অনেক মানুষকে উৎসাহ দেবে। আমি শেষ প্রশ্নটা করতে চাই বরাবরের মতো আপনাকেই অ্যাজ এ গেস্ট হিসেবে, যে কেন বললেন এই গল্পটা? আমি এই কারণে বলছি যে আমাদের দেশে আমি দেখি অনেক ছেলেপেলে যে বাবা নাই, পড়াশোনা করতে পারিনি, টাকা নাই, পড়াশোনা, তখন আমার একটু রাগ লাগে। আমি কেন, পড়াশোনা, বাবা নাই, পড়াশোনা করতে হবে, তোমাকে তোমার চেষ্টা করতে হবে। আমাদের যে সময় আমরা লেখাপড়া করছি, সেই সময় এত স্কোপ ছিল না আমাদের। রাইট। তখনকার আরো ব্যাকওয়ার্ড ছিল, স্কুল ছিল দূরে, কলেজ ছিল দূরে, মানুষের একটা যে কিছু করিয়া খাবো তা ছিল না, ওয়ার্ক ছিল না। এখন তো ওয়ার্ক আছে, কাজ আছে, কাজ করিয়ে পড়া। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাবা মায়ের অভাবে বা অর্থের অভাবে লেখা, এখন তো অনেক স্কোপ, এই স্কোপগুলো ইউটিলাইজ করিয়া, ব্যবহার করিয়া অধ্যবসায়ের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। রাইট, ট্রু, এগ্রিড। এবং আমি বলবো, আমার গ্রামে আগে, এখনও জানি না, আগে অনেকে বলে যে আমার নাম করিয়া পোলাপানের পড়াইতো। এটাই তো সবচেয়ে বড় সার্থকতা, এটাই তো বড় সার্থকতা। আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার কিছুটা সময় আজকে আমাদেরকে দিলেন ফজলু ভাই, এবং আমি দোয়া করি আপনি ভবিষ্যৎ জীবনে আরও অনেক বেশি দূরে এগিয়ে যান, গণমানুষের জন্য আপনি কাজ করেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।